আশা করি সবাই ভালো আছো। আবারও একটি যে অধ্যায়ভিত্তিক ক্লাস আমরা শুরু করেছিলাম তার ৩ নম্বর ক্লাস, যেটি তোমাদের ক্লাস 12-এর 3rd সেমিস্টারের শিক্ষাবিজ্ঞান বিষয়ের উপর আমরা শুরু করেছিলাম। তো আজকে আমরা যেটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন, যাকে ইন্ডিয়ান এডুকেশন কমিশন বলা হয়। সেই কমিশনটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব কি পয়েন্ট আকারে। তার আগে তোমাদের সকলকে বলা হচ্ছে তোমরা এই চ্যানেলটিকে শেয়ার করে দাও, ক্লাসটি তোমাদের বন্ধু বান্ধবী সকলকে, এবং তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আমরা দেখেছিলাম এর আগে দুটো ক্লাসে, প্রথম যেটা ভারতবর্ষের শিক্ষা কমিশন, স্বাধীন ভারতের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, বা আমরা দেখেছিলাম যার আরেক নাম ছিল রাধাকৃষ্ণান শিক্ষা কমিশন। সেটি বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার উন্নতির জন্য তৈরি হয়েছিল। দ্বিতীয় যেটা শিক্ষা কমিশন, মাধ্যমিক বা মুদালিয়ার শিক্ষা কমিশন, সেটি পার্টিকুলার মাধ্যমিক স্তরের শিক্ষার উপর বেশি জোর দিয়েছিল। তো এরপরে কি দেখা গেল, যে ওই কমিশনগুলো সেইভাবে সফল হতে পারল না, কারণ যে সুপারিশগুলো করেছিল সবগুলো বাস্তবে রূপ দেওয়া হয়নি। পরে দেখা গেল যে এইভাবে একটা একটা করে স্তরের শিক্ষার উন্নতি করলে কিন্তু হবে না। তাহলে কি করলো দেখো, সেই জন্য যাতে সকল স্তরের শিক্ষার উন্নতি করা যায়, সেই জন্য আমাদের দেশের নেতৃবর্গগণ বা শিক্ষাবিদগণ চিন্তা ভাবনা করলো যে একদম নিম্ন স্তর, প্রাক প্রাথমিক থেকে উচ্চ স্তর পর্যন্ত শিক্ষার উন্নতি করতে হবে। সেই জন্য আমাদের যে কমিশনটি গঠন করা হয় এবার, সেটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ভারতীয় শিক্ষা কমিশন। এই কমিশন অনুসারে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এতদিন যে জাতীয় শিক্ষানীতি অনুসারে চলছিল 1986, সেটা কিন্তু এই কোঠারি কমিশন অনুসারে। এখন আমরা 2020 শিক্ষানীতি তোমরা পড়ছো, কিন্তু মাথায় রাখবে ভারতবর্ষের 3 নম্বর বা তৃতীয় শিক্ষা কমিশন এটি। তো আমরা আজকে সেটি সম্পর্কে জানবো, চলো বিস্তারিত। দেখো কমিশনটা আমি যেটা বললাম, দেখো এটি ভারতবর্ষের কি তো তৃতীয় শিক্ষা কমিশন। প্রথম যদি বলে স্বাধীন ভারতের, দ্বিতীয় বললে, তৃতীয় বললে, এবার কিন্তু তোমরা পেরে যাবা কোশ্চেন এলে। এই কমিশনের আরেক নাম দেখো কোঠারি কমিশন। আমি বলেছিলাম কমিশনের আরেক নাম হয় বা অপর নাম হয় সেই কমিশনের সভাপতির নাম অনুসারে। এই কমিশনের সভাপতি ছিল দেখো ডক্টর ডিএস কোঠারি। এই ডিএস কোঠারির নাম অনুসারে কমিশনের নামকরণ হয় কোঠারি কমিশন। আর এই কমিশনের সম্পাদক কে ছিল ডক্টর জেপি নায়েক। কে তাহলে? ডক্টর জেপি নায়েক। তাহলে আরেক নাম সভাপতি, সম্পাদক, এগুলোকে ভালোভাবে তোমরা রিভিশন দেবে। তারপর দেখো এই কমিশন তাহলে কত সালে প্রতিষ্ঠা করা হয়, কত সালে গঠন করা হয়? তো 1964 সালের 14 জুলাই। তাহলে এটা তৈরি করা হলো, কমিশনটা গঠন করা হলো। নেতৃত্বে কে ছিল মেন সভাপতি? ডিএস কোঠারি। তারপরে দেখো কমিশনের কাজ কবে শুরু হয়? 64 সালেরই 2রা অক্টোবর। এটা মাথায় রাখবে। এরপরে আমরা জানবো, দেখো তাহলে এই যে কাজ শুরু করলো, এখানে ডিএস কোঠারি আর জেপি নায়েক কি শুধু ছিল না, এই কমিশনের মোট সদস্য ছিল 17 জন। দেখো মোট সদস্য 17 জন, যার মধ্যে ভারতীয় ছিল 10 জন আর বিদেশি ছিল 7 জন। এটা মাথায় রাখবে। ভারতীয় কতজন ছিল, বিদেশি কতজন ছিল? ভারতীয়দের মধ্যে দেখো প্রথম তো ডিএস কোঠারি, তারপর জেপি নায়েক, ডক্টর পিএন কৃপাল, ডক্টর টি সেন, তারপরে দেখো মিস্টার এমভি মাথুর, ডক্টর কেজি সৈয়দ্দিন, তারপরে দেখো মিস্টার এআর দায়ুদ, তারপরে ছিল মিস্টার গোপালা স্বামী, তারপরে ছিল দেখো মিস্টার কুমারেশ পানিধিকার, তারপরে দেখো আছে কে? ডক্টর বিপি পাল। তাহলে এই 10 জন ছিল কিন্তু ভারতীয় সদস্য। মাথায় রেখে দিবে। সবচেয়ে মনে রাখার বিষয় সভাপতি, সম্পাদক, এগুলোকে বেশি মনে রাখার চেষ্টা করো। বিদেশি 7 জন বললাম, দেখো ডক্টর জে এফ ম্যাকডুগাল, ডক্টর ভিএস ঝা, মিস্টার এইচ এল উইন, অধ্যাপক রোজার রেভেলি,
তারপরে কে ছিল? অধ্যাপক সন্তোষী ইহারা, অধ্যাপক সোনভস্কি, তারপরে ছিল মিস্টার এমজেন থমাস। তাহলে এই টোটাল দেখো এখানে 7 জন আর ওদিকে 10 জন, টোটাল ছিল কিন্তু 17 জন মোট। এটি ছিল এই কমিশনের মোট সদস্য। এই মোট সদস্যগুলোও কোশ্চেন চলে আসতে পারে যে কোন কমিশনের মোট কতজন সদস্য ছিল, ভারতীয় কতজন, বিদেশি কতজন, এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে আমরা জানবো, দেখো কি বলেছে এই কমিশনের ওই যে অক্লান্ত পরিশ্রম করে ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য এই 17 জন দীর্ঘ যে তাদের মতামত একটা জায়গায় নির্দিষ্ট আকারে লিপিবদ্ধ করে সরকারের কাছে সেটা জমা দেয় কী আকারে? এই সুপারিশ বা যেটা সুপারিশ বা রিপোর্ট বলতে পারি এটা। তো সেই রিপোর্টটা দেখো, এটা সুপারিশ বলতে পারি, সুপারিশগুলো লিখেছিল, বা রিপোর্ট বলতে পারি, বা প্রতিবেদন, ঠিক আছে, এটাকে প্রতিবেদনও বলতে পারি আমরা, প্রতিবেদন। তো প্রতিবেদন কত সালে? 1966 সালের 29শে জুন কিন্তু এটাকে কি করা হয় না, তো মাথায় রাখবে। দেখো কার কাছে পেশ করা হয়, তো ইউনিয়ন এডুকেশন মিনিস্টার যিনি ছিলেন আমাদের ভারতবর্ষের সেই সময় তৎকালীন, তার কাছে কিন্তু এই সুপারিশটা জমা দেওয়া হয়। তাহলে কার কাছে? ইউনিয়ন এডুকেশন মিনিস্টার। এটা মাথায় রাখবে কত সালে? 1966 সালের 29শে জুন। এটা শেষ হয়ে গেছে, এটা হবে না, সেই 29শে জুন এই তারিখটা, সালটা ভালোভাবে মনে রাখবে, কার কাছে জমা দেওয়া হয়, ঠিক আছে, এটা হয়ে গেল। রিপোর্ট বা প্রতিবেদনের শিরোনাম কী ছিল? এই শিরোনামটা খুব কোশ্চেনে আসে। তো কী শিরোনাম ছিল? তো এডুকেশান, দেখো আমাদের কী শিরোনামে ছিল? এডুকেশান অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এডুকেশান অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, শিক্ষা ও জাতীয় উন্নয়ন বলতে পারি, বা অগ্রগতিও বলতে পারি। রিপোর্টের প্রতিবেদন যে ছিল, বা প্রতিবেদনের যে পৃষ্ঠা সংখ্যা ছিল, রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা বলতে পারে, বা প্রতিবেদনের কী ছিল, মোট পৃষ্ঠা ছিল 692টি, যার মধ্যে মূল পৃষ্ঠা ছিল, মেন পৃষ্ঠা ছিল 489টি। তাহলে এই মূলটাও মাথায় রাখবে, এবং মোট কতগুলি ছিল এটাও কিন্তু মাথায় রাখবে। প্রতিবেদনের অধ্যায় কতগুলো ছিল না, তো 19টি অধ্যায় ছিল। তৎকালীন সেই সময় শিক্ষামন্ত্রী কে ছিল না, তো MC চাগলার। এটাও পরে কিন্তু MC চাগলার ছিল তৎকালীন সেই সময়। তাহলে দেখবে এই যে কাজ শুরু করেছিল ওই কমিশনের সদস্যরা কি নিয়ে? দেখো 12টি টাস্ক ফোর্স নিয়ে এবং 7টি ওয়ার্কিং কমিটি বা ওয়ার্কিং গ্রুপ বলতে পারি, কর্মী দল। তাহলে ওয়ার্কিং গ্রুপ বা কর্মী দল কটি ছিল? 7টি, আর যদি বলা হয় টাস্ক ফোর্স ছিল 12টি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, MCQ চলে আসবে তোমাদের। চলো এরপরে আমরা জানবো, দেখো শিক্ষার কাঠামো বলছে। আমরা দেখলাম কি বললাম প্রথমেই, যে এটি সকল স্তরের শিক্ষার উন্নতির জন্য এই কমিশনটি গঠন করা হয়েছিল। কারণ আগের কমিশনগুলো একটি করে স্তরের পার্টিকুলার উন্নতির কথা বেশি জোর দিয়েছিল বা বলেছিল, কিন্তু এই কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন, একদম প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষার উন্নতির কথা বলে। তো আমরা সেগুলোই দেখব। দেখো কি বলে, প্রথমে বলছে যে কি থাকবে, দেখো প্রথমেই বলে দিয়েছে, দেখো বলছে শিক্ষার স্তর থাকবে প্রথমে প্রাক প্রাথমিক শিক্ষার কথা বলেছে। এই প্রাক প্রাথমিকটা কিসে কী থাকবে? একটা হচ্ছে নার্সারি আর একটা হচ্ছে কিন্ডারগার্টেন। এটাকে আমরা KG1 KG2 বলতে পারি। এটার সময়কাল দেখো, নার্সারিটা যাদের বয়স 3 বছর থেকে 4 বছর, 1 বছরের ডিস্টেন্স থাকবে। এটা যাদের বয়স 3 বছরে শুরু হবে, 4 বছরে এই নার্সারি বা KG1টা তারা নেবে, বুঝতে পারছো? তারপরে দেখো লেখা আছে, দেখো নার্সারি, আর যাদের বয়স 4 বছর পূর্ণ হয়ে যাবে তারা 4 থেকে 5 বছর বা 6 বছর কিন্ডারগার্টেন, যেটা 1-2 এটা নেবে। তাহলে বা KG1 KG2 এই দুটো নেবে। এটা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষার দুটো ভাগ, KG1 KG2, একটা নার্সারি একটা কিন্ডারগার্টেন, এটা মাথায় রাখবে। তারপরে কি বলে, যে প্রাক প্রাথমিক শিক্ষা যখন নিয়ে ফেলবে তারপরে তারা ভর্তি হবে প্রাথমিক বিদ্যালয়ে। প্রাথমিক শিক্ষাটাকে এই কমিশন দুটো স্তরে ভাগ করেছে। দেখো একটাকে বলা হয় নিম্ন প্রাথমিক, একটাকে বলা হয় উচ্চ প্রাথমিক। দেখো লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি। দেখো কি বলা হয় এটা, দেখো যেটা নিম্ন প্রাথমিক সেটা কত বছরের হতে পারে? 4 বা 5 বছরের।
যেটা নিম্ন প্রাথমিক সেটা 4 বা 5 বছরের হতে পারে। মানে প্রথম শ্রেণী থেকে শুরু হলে দেখো চতুর্থ শ্রেণী হলে 4 বছর, পঞ্চম শ্রেণী হলে 5 বছর এটা নেবে। এটার বয়স সীমা তারা ভর্তি হবে কখন? দেখো এটা বলছে যে শুরু হবে তাদের যখন তাদের বয়স থাকবে 6 বছর, যখন তাদের বয়স থাকবে 6 বছর থেকে 10 বা 12, 5 পর্যন্ত এটা, বা 11ই বলতে পারি, 12 না বলে 10 বা 11 এই বয়স পর্যন্ত নিবে। এরপরে যেটা ছিল দেখো উচ্চ প্রাথমিক, যেটা আপার প্রাইমারি বলতে পারি 3 বছর বা 4 বছর, কারণ যদি আগে 4 বছর তুমি 4 পর্যন্ত পড়েছো তাহলে এখানে 5 থেকে 8 পর্যন্ত 4 বছর, আগে তুমি যদি 5 বছর পড়েছো তাহলে তুমি 3 বছর এখানে নিবে এই শিক্ষাটা, আপার প্রাইমারিটা, যেটা পঞ্চম থেকে হতে পারে শুরু, বা ষষ্ঠম থেকে একদম শেষ হবে অষ্টম শ্রেণী পর্যন্ত। ঠিক আছে, এটার বয়স সীমা দেখো 11 বছরে শুরু হতে পারে বা 12 বছর থেকে 14 বছর পর্যন্ত। মানে টোটালি প্রাথমিক শিক্ষা কত বছরের? 8 বছরের, এটা কিন্তু মাথায় রাখবে। টোটালি প্রাথমিক শিক্ষা 8 বছরের, মানে হচ্ছে 8 বছরের কিন্তু প্রাথমিক শিক্ষা। ঠিক আছে, এটা নিম্ন প্রাথমিক 4 আর উচ্চ প্রাথমিক 4 এটাও বলতে পারি, আর নিম্ন প্রাথমিক 5 আর উচ্চ মাধ্যমিক 3, এই আকারেও কিন্তু আমরা এই কাঠামোটাকে ভাঙতে পারি। তাহলে বোঝা গেল? চলো এরপরে আমরা জানবো দেখো মাধ্যমিক শিক্ষার কাঠামো। তাহলে মাধ্যমিক শিক্ষাকে এখানে দেখো নিম্ন মাধ্যমিকের কথা বলেছে, যেটা আমরা 9, 10, ঠিক আছে, ওটা অষ্টম শ্রেণী থেকে ধরবে না, 9 এবং নবম এবং দশম, যেটা আমরা দুটো এর ধরব। ঠিক আছে, 2 বছরের, 9 এবং 10 এটা 2 বছরের। ঠিক আছে, 14 বছর থেকে 16 বছরের শিক্ষার্থীরা এটা নেবে। এরপরে দেখো আমরা মাধ্যমিক শিক্ষার একটা নিম্ন মাধ্যমিক হলো, এটা এবার আমরা উচ্চ মাধ্যমিক। উচ্চ মাধ্যমিকটা দেখো, উচ্চ মাধ্যমিক যারা ভর্তি হবে তারা দেখো কোন কোন শ্রেণীতে শিক্ষা নেবে, একটা হচ্ছে একাদশ, একটা হচ্ছে দ্বাদশ। ঠিক আছে, একাদশ আর দ্বাদশ। তোমাদের এই শিক্ষাটা এখন সেমিস্টারে ভাগ করে দিয়েছে, একাদশ দ্বাদশ আছে, কিন্তু এটা একাদশে 2টো সেমিস্টার, দ্বাদশে 2টো সেমিস্টার, এভাবে হয়ে গেছে। তো তোমাদের একাদশ দ্বাদশ মিলেই হচ্ছে উচ্চ মাধ্যমিক বা +2 স্তর। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার বলে যে কোঠারি কমিশনের মতে +2 স্তর মানে কি? +2 স্তর মানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষা, যেটা 16 বছরে শুরু হবে এবং 18 বছর পর্যন্ত নিবে, 2 বছর এই শিক্ষাটা নিবে। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকটি স্তর জেনে যাচ্ছি, সকল স্তরের কথা এখানে বলা হয়েছে। এরপরে দেখো কমিশন বিদ্যালয় শিক্ষা পর্যন্ত এই পর্যন্ত বলে দিল। এবার কলেজের শিক্ষার স্তরকে তিনি কী বলেছেন দেখো, উচ্চশিক্ষার যেটা উচ্চশিক্ষার কথা তিনি কাঠামোটা কী বলেছেন দেখো, উচ্চশিক্ষাটা একটা স্নাতক, একটা স্নাতকোত্তর, মানে এটাকে বিএ বলা হয়, যেটা বিএ ডিগ্রি বলছিল, আর এটাকে এমএ, যেটা এমএ ডিগ্রি বা পিজি কোর্স, সেটা হচ্ছে স্নাতকোত্তর। ঠিক আছে, দেখো কি বলছে দেখো, স্নাতকটা কত বছরের? প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, মানে টোটাল কত বছর? 3 বছরের স্নাতক হবে, 3 বছরের স্নাতক শিক্ষা। ঠিক আছে, আর দেখো 18 বছর থেকে শুরু হবে, 18+ থেকে, এবং 21 বছর পর্যন্ত নিবে, এটা দেখো 21 বছর যাদের বয়স। তারপর স্নাতকোত্তরটা বলছে প্রথম এবং দ্বিতীয় এই দুটো। পিজি কোর্স কত বছরের? 2 বছরের, 2 বছরের নিবে, দেখো প্রথম বর্ষ, দ্বিতীয় বছর, 21+ থেকে 23 বছর পর্যন্ত। এই টোটাল হচ্ছে আমাদের উচ্চশিক্ষা, স্নাতক এবং স্নাতকোত্তর মিলে হচ্ছে উচ্চশিক্ষা। বুঝতে পারছো না? স্পিড হয়ে যাচ্ছে দেখো আমার বলা। তোমরা এই ভিডিওটাকে বারবার দেখবে, দেখবে তোমাদের একদম পুরো বই থেকে আমি একদম মেন ইনফরমেশানগুলো তুলে ধরেছি। চলো আর একটু আমরা জানবো। দেখো এখানে কি বলা হয়েছিল এই কমিশনে, দেখো মোট যে উৎপাদন, জাতীয় উৎপাদন জিএনপির মোটামুটি 6% শিক্ষাক্ষেত্রে ব্যয় করার কথা বলে। এটা খুব ইম্পর্টেন্ট শিক্ষাক্ষেত্রে, এটাকে আমাদের ভারতবর্ষের যে আর্থিক উন্নতি জিএনপির 6% শিক্ষাক্ষেত্রে যাতে ব্যয় করার কথা বলা হয়। আরেকটি খুব ইম্পর্টেন্ট স্কুল গুচ্ছ বা স্কুল জোট বা স্কুল কমপ্লেক্স, এটা কিন্তু গঠন করার কথা কোন কমিশনে বলা হয়, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এভাবে অপশানে আসবে। কোন কমিশনে বলা ছিল স্কুল গুচ্ছ, মানে হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 3-4টি বিদ্যালয় মিলে একটা স্কুল গুচ্ছ গঠন করবে, উচ্চ মাধ্যমিকে 10টি বা 12টি একত্রে, মানে হচ্ছে এলাকার কয়েকটি স্কুল মিলে একটা এই স্কুল কমপ্লেক্স গঠন করবে। এর সুবিধা কি বলো তো, কোনো স্কুলে ধরো ইংরেজি শিক্ষক কম আছে, তাহলে পাশের ভর্তি ইংরেজি শিক্ষক ওই স্কুলে এসে ইংরেজি ক্লাসটা নেবে। তো
তাহলে এটা সুবিধা হবে, স্কুলের ইংরেজি ক্লাসটা অফ যাবে না, শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষাটা দুর্বল হবে না, বা ম্যাথের কোনো টিচার ধরো বা যে কোনো সাবজেক্টের এভাবে অল্টারনেট করে স্কুল গুচ্ছটাকে গঠন করলে সুবিধা এটা। তো স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্সের কথা বলা হয় কোঠারি কমিশন। ত্রিভাষা সূত্রের কথা বলে যে শিক্ষাক্ষেত্রে ত্রিভাষা সূত্র গঠন করতে হবে। একটা সেটা আঞ্চলিক ভাষা থাকবে, যেখানকার যা আঞ্চলিক বাংলা যাই হোক যেখানকার যা, বা আরেকটা রাষ্ট্রীয় ভাষা হিন্দি থাকবে আমাদের, আর একটা বিদেশি ভাষা থাকবে শিক্ষাক্ষেত্রে যেটা ইংরেজি। ঠিক আছে। আর দেখো ত্রিভাষা সূত্রের কথা তাহলে কে বলেছিল, খুব ইম্পর্টেন্ট, কোঠারি কমিশন মাথায় রাখবে। তারপর দেখো অপচয় অনুন্নয়, মানে শিক্ষাক্ষেত্রে অপচয় অনুন্নয় রোধের কথা বলেছিল কোঠারি কমিশন। কোনো একটা শিক্ষার্থী ধরো একটা শ্রেণীতে ভর্তি হলো, নিয়ে সে একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তীর্ণ হয়ে হঠাৎ মাঝপথে সে বিদ্যালয় ছেড়ে দিল, তাহলে তার শিক্ষাক্ষেত্রে সে কী করলো, অপচয়। সরকার তার জন্য যে ধরো 5 থেকে 6-এ উঠে সে বিদ্যালয়ে আর গেল না, তাহলে তার জন্য সরকার যে ব্যয় করেছে, সরকার যে তার জন্য বরাদ্দ করলো টাকা, সেটা কিন্তু কী হলো, অপচয় হলো। আর অনুন্নয় মানে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার, মানে উত্তীর্ণ হতে পারছে না সে, বারবার ফেল করা, যেটা ফেল প্রথা ছিল না, পাস ফেল প্রথা কী জন্য তুলে দিল বলো তো, এই অনুন্নয়ের জন্য। বলছে একটা শ্রেণীতে বারবার সে ফেল করার ফলে হতাশ হয়ে বিদ্যালয় ছেড়ে দিচ্ছে, তাহলে এটা তার কী হচ্ছে, অনুন্নয় হচ্ছে, সে বিদ্যালয় ছেড়ে দিচ্ছে, তার জন্য কী করা হলে এই অনুন্নয় প্রথা রোধ করার কথা কে বলেছিল, কোঠারি কমিশন। তাহলে মাথায় রাখবে। কমন স্কুলের কথা বলেছিল, সকলের শিক্ষার যাতে ব্যবস্থা করা যায় তার জন্য কমন স্কুল। আরেকটি বলেছিল দেখো, প্রাথমিক বিদ্যালয়গুলো বাড়ি থেকে মোটামুটি 1 কিমির মধ্যে বা 1 মাইলের মধ্যে হবে, আর নিম্ন প্রাথমিকগুলো, আর প্রাথমিক বিদ্যালয় যেগুলো প্রথম শ্রেণী থেকে দেখো অষ্টম শ্রেণী, সেটা 1 থেকে 3 মাইল 3 কিমির মধ্যে হবে। এই দুটোর মধ্যে কোশ্চেন কিন্তু খুব আসতে পারে। তো আজকে অনেকটাই হয়ে গেল, এই পর্যন্ত আজকে থাক। তোমরা এটাকে বারবার রিভিশন দিবে, যেগুলো আমরা জানলাম, অনেক কিছু আরও জানার আছে। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। ক্লাসটি মন দিয়ে তোমরা দেখবে এবং শুনবে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের এগুলোকে খাতায় তুলে নিবে, এগুলোকে বারবার রিভিশন করবে, এবং এমসিকিউ আমরা ক্লাস নিয়ে আসবো এরপরে এই অধ্যায়গুলোর উপর থেকে। ঠিক আছে, ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সকলে।